আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু আসুক। হ্যাঁ, সবাইকে বলো একটু জয়েন দিক। হ্যাঁ, জি স্যার। আচ্ছা আমরা একটু শুরু করি আস্তে আস্তে। বাকি যারা আসতেছে না ওদেরকে আমরা অ্যাবসেন্ট দিয়ে দিব। এই মনিটর যে আছে ও একটু নোট করো, ওদেরকে দ্রুত জয়েন করতে বললো, না হলে এরা অ্যাবসেন্ট হয়ে যাবে। জি স্যার, জয়েন তোমাদের দিচ্ছে স্যার। সকালে ক্লাস ক্লাস ছিল? জি স্যার, 9টা থেকে ছিল স্যার, বায়োকেমিস্ট্রি। আচ্ছা, এখন আমরা তোমাদেরকে গত ক্লাসে ইম্পর্টেন্সি এবং স্টেরিলিটি বিষয়ে ক্লাস নিয়েছিলাম। আজকের ক্লাসটা ওই এক্সচেঞ্জ করা হয়েছে, এটা ফায়ার আর্মস। স্যার একটু ব্যস্ত আছে, তো ফায়ার আর্মসের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস। এখানে তোমাকে যদি আমরা ফায়ার আর্মসগুলো পার্টসগুলো হাতে নিয়ে দেখাই না পড়াই, একটু মানে ক্যাপচার করা কঠিন। দেখি আমরা পিক্টোরিয়াল ছবি দেখানোর মাধ্যমে হলো কতটুকু তোমাদেরকে বোঝানো যায়। কিন্তু পরীক্ষার হলে উইপন বোর্ড হবে, পয়জন বোর্ড হবে। তো উইপন বোর্ডের মধ্যে ফায়ার আর্মস থাকবে। তো এগুলা অরিজিনাল না, অরিজিনাল হলে তো আবার কে কোন দিক দিয়ে আবার ইউজ করে পেল, লাইভ হুমকির মধ্যে পড়ে যাবে সানদের। তো এগুলা হচ্ছে প্লাস্টিকের বা মডেল যেগুলা বলে আর কি, যেগুলো বাইরে প্লাস্টিকের পাওয়া যায়, এগুলো আমরা রাখি। প্রায় সিমিলার থাকে, কিছু কিছু পার্টস প্লাস্টিক এগুলোতে মিল থাকে না, যা টুকটাক একটু দেখা যায় পার্টস, ওগুলাই আমরা একটু জিজ্ঞেস করি যে চেনা যায় কিনা। তো ফায়ার আর্মস এর ওয়েপন বোর্ডের মধ্যে এরকম কিচেন নাইফ, রোলার, দা, তারপর হচ্ছে তোমার তারপর রোপ, তারপর হচ্ছে তোমার ডেগার, এগুলোর সাথে তোমার ইয়া থাকবে, ফায়ার আর্মস এর ওয়েপন গুলো থাকবে। ঠিক আছে, এই জন্য ফায়ার আর্মসে আমাদের একটু ফায়ার আর্মের ওয়েপনের মডেল গুলো দেখিয়ে যদি আমরা পার্টস গুলো দেখাইতে পারতাম, এটা একটু ভালো মাথায় থাকতো। যাই হোক, আমরা এখন একটু পিক্টোরিয়ালের মাধ্যমে হলো তোমাদের দেখানোর চেষ্টা করি। এখন আমাদের পার্টিসিপেন্ট 37 জন। হ্যাঁ, বাইরে আসলে আসলে আমি এগুলা দিব না। আমরা একটু শুরু করে দিই। শুরু করলে দেখা যাক কতটুকু আমরা পারা যায়। স্ক্রিন শেয়ারিং হচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ফায়ার আর্মসটা আমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্লাস হলো ভাইবাতে ইটসেলফ একটা কার্ড থাকবে। এই জন্য দুটাতেই ইম্পর্টেন্ট। যদি ফায়ার আর্মের মডেল তোমাকে ধরতে বলা হয় সেক্ষেত্রেও ইম্পর্টেন্ট, আবার যদি ফায়ার আর্মের কার্ড উঠে সেক্ষেত্রেও ইম্পর্টেন্ট। এরকম অনেকের হয়, ফায়ার আর্ম উইপন থেকে জিজ্ঞেস করার পর আবার কার্ড উঠছে ফায়ার আর্ম, তখন আবার এটা এসকেপ করা হয় আর একটা তুলতে দেওয়া হয়। যাই হোক, আমাদের মোটামুটি ইনস এন্ড আউটস যা আছে সবগুলাই একটু দেখে নিতে হবে। ওকে ফাইন, আমরা একটু শুরু করি। প্রথমে যেটা রিটেনে প্রায় সময় আসে, হোয়াট ইজ ফায়ার আর্ম? ফায়ার আর্ম বলতে আমরা ইন জেনারেল অস্ত্র বুঝি। হ্যাঁ, যেটা তোমরা সবাই বলে অস্ত্র নিয়ে হাঁটতেছে, পিস্তল নিয়ে হাঁটতেছে, রিভলভার নিয়ে হাঁটতেছে, রাইফেল নিয়ে হাঁটতেছে, এই পুরো জিনিসগুলোকেই সাধারণত আমরা বুঝি যে এগুলো হলো ফায়ার আর্ম। অনেকটা কাছাকাছি বাট একটু ডিফারেন্স আছে। ফায়ার আর্ম হচ্ছে একটা ব্রড টার্ম, এর ভিতরেই সবগুলার কভার করা হবে। ফায়ার আর্ম ইজ এনি উইপন, যে কোনো ধরনের যন্ত্র, যে কোনো ধরনের অস্ত্র যেখান থেকে ডিসচার্জেস এ মিসাইল, যেখান থেকে একটা মিসাইল বেরোবে। মিসাইল বলতে সেটা কি রকম? মিসাইল মানে হলো সেটা একটা বুলেটও মিসাইল হতে পারে, সেটা একটা কার্টিজের ভিতরে, অর্থাৎ একটা প্যাকেটের ভিতরে
কোটার ভিতরে কিছু এক্সপ্লোসিভ গ্যাস থাকবে, এক্সপ্লোসিভ পাউডার থাকবে। এই পাউডারগুলো হঠাৎ করে বার্ন হয়ে একটা প্রেসার তৈরি হবে, এরপর এটা দ্রুতভাবে বেরিয়ে যাবে যখন এটা আঘাত লাগবে, হ্যাঁ, অথবা এটাকে যখন হ্যামারিং করা হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে মিসাইল। এই মিসাইলটা তাহলে যে কোনো একটা বুলেট মিসাইল হিসেবে ইউজ হইতে পারে, যে কোনো একটা বড় সাইজের মিসাইলও বা কি বলে এক্সপেন্সিভ এক্সপ্লোসিভ গ্যাসের একটা কোটাও তোমার মিসাইল হতে পারে। তো এই মিসাইলটা যে মানে অস্ত্রের মধ্যে থাকবে সেটাই হলো ফায়ার। তাহলে মিসাইল জিনিসটা হলো একটা কোটার মধ্যে অথবা একটা বিশাল মানে স্ট্রাকচারের ভিতরে কতগুলো এক্সপ্লোসিভ গ্যাসের একটা কম্বিনেশন। তো এরকম একটা মিসাইল যখন এক্সপ্লোসিভ ফোর্সের মাধ্যমে অর্থাৎ আঘাতের মাধ্যমে গ্যাস আকারে যখন জ্বলে উঠবে এবং সেটা দ্রুত বেগে বেরিয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে ফায়ার আর্ম। ঠিক আছে? তাহলে ফায়ার আর্ম হচ্ছে এমন একটা যন্ত্র যেখান থেকে একটা মিসাইল বের হবে, যেই মিসাইলকে যখন অনেক জোরে একটা ফোর্স দিয়ে আঘাত করা হবে, প্রচুর গ্যাস তৈরি হবে এবং গ্যাসের প্রেসারে জ্বলে গ্যাসের প্রেসারে এটা বেরিয়ে আসবে এবং এটা ধ্বংসযজ্ঞ চালাবে। দিস ইজ কল ফায়ার আর্ম। ঠিক আছে? তাহলে ফায়ার আর্ম হচ্ছে যন্ত্রটা। এবার এজ এ হোল একটা ব্রড টার্ম, সেখান এটা যে কোনো কিছুই ফায়ার আর্ম হিসেবে তুমি অভিহিত করতে পারো। যদি ওই যে যন্ত্রের ভিতর থেকে একটা মিসাইল বের হয়, সেটা তোমার পিস্তল হতে পারে, রিভলভার হতে পারে, রাইফেল হতে পারে, সেটা বড় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হতে পারে, সবকিছু ফায়ার আর্ম। এখন আসো ফরেনসিক ব্যালিস্টিক। ফরেনসিক মানে ফরেনসিক ব্যালিস্টিক জিনিসটাকে, এটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি ফরেনসিক থানাটোলজি বলে কথা আছে, ফরেনসিক ডেকটাইলোগ্রাফি বলে কথা আছে, ফরেনসিক প্যাথোলজি বলে কথা আছে। তারপরে হচ্ছে এগুলার মানে কি? এগুলার মানে হচ্ছে সংশ্লিষ্ট টপিকস গুলো যেই জায়গায় ফরেনসিক আলোচনা হয়েছে সেই ব্রাঞ্চটার নাম হলো এই। তো ফরেনসিকের এই যে জায়গায় যে ব্রাঞ্চে তোমার ফায়ার আর্মস সম্বন্ধে আলোচনা করা হচ্ছে সেটার নাম ফরেনসিক ব্যালিস্টিক। পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে হোয়াট ইজ ফরেনসিক থানাটোলজি। ফরেনসিক থানাটোলজি মানে থানা নিয়ে আলোচনা করে, এরকম ভাইবাতে প্রায় সময় বলে এবং ফেল। কারণ ফরেনসিক থানাটোলজি মিন্স হচ্ছে ফরেনসিকের যে ব্রাঞ্চে ডেথ এবং চেঞ্জেস আফটার ডেথ নিয়ে আলোচনা করে। আর ব্যালিস্টিক মিন্স ফরেনসিকের যে ব্রাঞ্চে ফায়ার আর্মস নিয়ে আলোচনা করে, অ্যামুনিশন অর্থাৎ বিস্ফোরণ নিয়ে আলোচনা করে এবং এদের দ্বারা যে ক্ষতি হয় এগুলো নিয়ে আলোচনা করে, এটাকে বলে ফরেনসিক ব্যালিস্টিক। দুইটাই রিটেনে ভাইবাতে জিজ্ঞেস করা হয়। এখন এই ফরেনসিক ব্যালিস্টিক কয় ধরনের আছে? বলা হচ্ছে এটা 4 ধরনের আছে। কিভাবে 4 ধরনের তারা ভাগ করছে এটা রিটেনে আসে এবং ওসপিতে এটা আসে। ডিফাইন ফরেনসিক ব্যালিস্টিক্স, হোয়াট আর দ্য টাইপস অফ ফরেনসিক ব্যালিস্টিক্স। অর্থাৎ ফরেনসিকের এই ব্যালিস্টিক যে ব্রাঞ্চটা আছে সেটা কয় ধরনের। আমরা জানি একটা বুলেট তোমার যখন পিস্তল বা রিভলভার বা ফায়ার রাইফেল থেকে বের হয়ে আসবে, তো প্রথম কথা হলো ফায়ার আর্ম এবং এর ভিতরে তোমার বুলেট আছে। তো এই বুলেটটা দেখতে কেমন, এই ফায়ার আর্মের মেকানিজম কেমন, এখানে কি ধরনের তোমার গ্যাস ইউজ করা হয়েছে, এক্সপ্লোসিভ গ্যাস, এই যে বিষয় নিয়ে ডিসকাস করা। অর্থাৎ অনলি ফায়ার আর্মস এবং এর ভিতরে যে প্রজেক্টাইলটা আছে, প্রজেক্টাইল মানে হচ্ছে যেটা বের হয়ে যাবে মিসাইল আকারে, লাইক বুলেট, পিলেট, শর্টগানের পিলেট, সেই সব কিছুর নাম প্রজেক্টাইল। তাহলে এই যে ফায়ার আর্মসটা, এটার মেকানিজম কি, এই রিভলভারের মেকানিজম কি, এখানের যে বুলেটটা আছে এই বুলেটটার মেকানিজম কি, এই যে তোমার অংশটা, এই অংশটা নিয়ে আলোচনা করা হয়, সেটার নাম হলো প্রক্সিমাল ব্যালিস্টিক অর্থাৎ ইন্টারনাল। ফায়ার আর্ম তার ভিতরে বুলেট আছে, এরা দেখতে কেমন, এরা কিভাবে ফাংশন করে, গ্যাসিয়াস যে প্রোডাক্টগুলো আছে এগুলো কেমন, কেমন এক্সপ্লোশন হয়, এগুলা হচ্ছে ইন্টারনাল আলোচনা। এতটুক পর্যন্ত নাম হলো প্রক্সিমাল ব্যালিস্টিক। এখন আসো, তুমি শুট করলা, শুট করার পরে কি হলো, বুলেটটা বা প্রজেক্টাইলটা বেরিয়ে গেল, বিদ্যুৎ গতিতে বেরিয়ে গেল, স্পিডে বেরিয়ে গেল। বেরিয়ে এটা কি করবে, তোমার যে টার্গেট সেখানে কি করবে, টার্গেটকে টাচ করবে। তো এই যে তোমার শুটিং জায়গা থেকে অর্থাৎ যেই জায়গা দিয়ে সে বেরোবে এটার নাম ব্যারেল। এই ব্যারেল অর্থাৎ বন্দুকের নল দিয়ে যখন এটা বের হয়ে টার্গেটের গা পর্যন্ত, টার্গেটের বডি পর্যন্ত, এই যে যতটুকু রাস্তা, এর মধ্যে কি হইতে পারে স্যার, এর মধ্যে সেটা স্পিড কেমন হতে পারে, এর মধ্যে স্যার এটা কোনো জায়গায় বাধা পেয়ে ঠাস করে ভিন্ন জায়গায় ছুটে পেতে পারে, অথবা স্যার এটা এমন হইতে পারে বাতাসের গতির কারণে বেগ চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা এটা স্পিন হয়ে ঘুরতে ঘুরতে যেতে পারে। এই যে আলোচনাগুলো, এই মাঝখানের অংশ টার্গেটের আগ পর্যন্ত
এবং বন্দুকের নল থেকে টার্গেট রাখ পর্যন্ত এটার নাম হলো ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক। এবং এক্সটার্নাল কেন? কারণ এটা বন্দুকের নল থেকে বেরিয়ে গেছে। টার্মিনাল ব্যালিস্টিক মানে হচ্ছে এবার টার্গেটকে টাচ করবে, টার্গেটের গায়ে ঢুকবে, ঢুকার পরে সে কি ধরনের আচরণ করবে, ঢুকার পরে সে কি একদম বার্স্ট করে ফেলবে, ঢুকার পরে সে কি প্রচুর ডিভাস্টেটিং করে ফেলবে, মেজর অর্গান পারফোরেট করে বেরিয়ে যাবে, নাকি হচ্ছে সে বডির ভিতর থেকে যাবে, থাকার পরে সে কি বার্ন করবে, এই যে মানে আলোচনাগুলো, সে কি ডেথ করবে, হ্যামোরেজ করবে, এগুলোর নাম হচ্ছে টার্মিনাল ব্যালিস্টিক। এন্ড লাস্ট ওয়ান ইজ দ্য অন ব্যালিস্টিক। এই যে পরবর্তীতে বুলেটটা তোমাকে পেনিট্রেট করে বেরিয়ে গেল, এবার তুমি বাঁচলা, এরপর তুমি পঙ্গু হয়ে গেলা, তোমার কি ধরনের হার্ট হইলো, ডেথ হলো কিনা, ওনটা দেখতে কেমন, এই ওন দেখে আমি বুঝবো কেমন এটা কি ধরনের মানে ফায়ার আর্ম ইউজ করছে, এই জাতীয় ওন ডিসকাশনের নাম হলো ওন ব্যালিস্টিক। ঠিক আছে, বুঝা গেছে? শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার যাচ্ছে। জি স্যার যাচ্ছে স্যার। ওকে ফাইন। তাহলে এই যে একটা বুলেট কিভাবে তার পিস্তল, রিভলভার বা বন্দুকের নল থেকে ভিতর থেকে শুরু করে ব্যারেল বা নল পার হয়ে টার্গেটের গা টাচ করবে, তার আগ পর্যন্ত তার মোশনটা, তারপরে টার্গেটকে টাচ করার পরে সেখানে কি আচরণ করবে, পরবর্তীতে তার কি ধরনের সমস্যা হবে, সরি, এই যে ভাগ ভাগ আলোচনা, এগুলাকে বলা হচ্ছে ফরেনসিক ব্যালিস্টিকের বিভিন্ন ধরনের টাইপস। আই থিংক সবাই বুঝতে পারছো। এখন আসো ক্লাসিফিকেশন অফ ফায়ারআর্মস। এটা তোমার অস্পিতে যেমন আসবে, ভাইভাতে যেমন জিজ্ঞেস করা হবে, এবং এটা প্র্যাকটিক্যালে আমরা রাখি, এবং তোমার সামনে যখন থাকবে তখন তোমাকে এগুলো জিজ্ঞেস করা হবে। এখন আসো কি ধরনের ক্লাসিফিকেশন আছে। এখানে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, এমসিকিউ তে এগুলো প্রায় সময় আসে। অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ দ্য ব্যারেল। ব্যারেল মানে সবসময় মনে রাখবে বন্দুকের নল। এই নলের উপর নির্ভর করে এক ধরনের উইপন আছে, ফায়ারআর্ম আছে, এটার নাম রাইফেল ফায়ারআর্ম। তাহলে তোমরা যে এতদিন ধরে রাইফেল রাইফেল বলতেছে, রাইফেল কিন্তু একটা ব্রড টার্ম। রাইফেলের আন্ডারে কি কি আছে? রাইফেলের আন্ডারে এক নম্বর আছে রাইফেল ইটসেলফ। রাইফেল উইপনের আন্ডারে রাইফেল নিজেই একটা আছে। বিভিন্ন ধরনের রাইফেল আছে যেগুলো আর্মিরা ইউজ করে, পুলিশরা, মিলিটারিরা ইউজ করে, বিভিন্ন যুদ্ধে ইউজ করে। তাহলে রাইফেল একটা ব্রড টার্ম, এর ভিতরে ইটসেলফ রাইফেল একটা উইপন, ফায়ারআর্ম। নাম্বার 2, পিস্তল। বিভিন্ন ধরনের পিস্তল আছে, অটোমেটিক পিস্তল, সিঙ্গেল শট টার্গেট প্র্যাকটিস পিস্তল, একটা শুট, প্রতি শুটে একটা একটা করে বুলেট বেরোবে, এটার নাম হলো পিস্তল। প্রতি শুটে একটা একটা করে এরা হচ্ছে, আবার শুধু ট্রিগার চাপবা আর গুলি বেরিতে থাকবে। ট্রিগার চাপবা যেটা সিনেমার মধ্যে হয়, কোনো ধরনের মানে কি বলে কিছু করতে হয় না, খালি শুট করা আর বন্দুকের গুলি বের হইতেই থাকে, এক আনলিমিটেড জাদু। এগুলার নাম অটোমেটিক পিস্তল। কিছু আছে রিভলভার। রিভলভার মানে হচ্ছে রিভলভ করে করে প্রতিটা শুট করার পরে বন্দুকের মাঝখানে যে একটা রিভলভিং সিলিন্ডার আছে, এগুলা ঘুরে 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 প্রত্যেকটা এসে এসে জায়গার মধ্যে বসে যায়, এগুলোর নাম হচ্ছে রিভলভার। ঠিক আছে, আমরা রিভলভারের ছবি তোমাদেরকে দেখাবো। এরপরে আসো কিছু আছে মেশিন গান। তোমরা ডেফিনেটলি মেশিন গানের কথা শুনছো, বিভিন্ন যুদ্ধে ইউজ করে। এই যে সবগুলোর নাম হলো রাইফেল উইপন। তাহলে আমরা বললাম রাইফেল মানে ইটসেলফ শুধু রাইফেল আলাদা না, রাইফেল একটা ব্রড টার্ম। এটার আন্ডারে রাইফেল নিজেও আছে, 3 ধরনের রাইফেল আছে, এগুলো এমসিকিউতে আসে। দিস হুইচ আর রাইফেলস আর হুইচ আর রাইফেল উইপন। এখানে পিস্তলও রাইফেল উইপন, রিভলভার গুলো রাইফেল উইপন, আবার মেশিন গান গুলো রাইফেল উইপন। এইগুলা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। এখন আসো শর্টগান। এই শর্টগানটা হচ্ছে ইম্পর্টেন্ট। শর্টগান আমরা প্রায় সময় শুনে থাকি যে অমুক ধরা পড়ছে শর্টগান দুইটা নিয়ে। শর্টগানের আরেকটা নাম হলো স্মুথ বোর উইপন। বোর মানেও কিন্তু বন্দুকের নলের ভিতরের ফাঁকা জায়গা। বন্দুকের নলের নাম ব্যারেল, ভিতরের যে ফাঁকা জায়গা এটার নাম বোর। তাহলে স্মুথ বোর। স্যার হ্যাঁ বলো। স্যার আগের স্লাইডটা একটু দেওয়া যাবে 1 মিনিট? আচ্ছা, এটা হচ্ছে আগের স্লাইড যেটা আমরা বলছি অ্যাকর্ডিং টু ব্যারেল রাইফেল উইপন হচ্ছে একটা ব্রড টার্ম। এটার আন্ডারে হচ্ছে 5 ক্লাসিফিকেশন। রাইফেল ইটসেলফ,
3 টাইপস অলসো, এরপরে সিঙ্গেল শট পিস্তল, রিভলভার, অটোমেটিক পিস্তল এবং মেশিন গান। থ্যাংক ইউ স্যার, হয়েছে। এরপর হচ্ছে স্মুথ বোর ওয়েপন, যেটা আমরা বলছি শর্টগান। আর বোরের কথাটা আমরা অলওয়েজ বলি যে বোর মানে হচ্ছে বন্দুকের নলের ফাঁকা জায়গাটা, আর নলটার নাম হচ্ছে ব্যারেল। এখন এই যে ফাঁপা জায়গাটা, নলের ভিতরের অংশ, এটা সবসময় শর্টগান গুলার ভিতরে তুমি যখন দেখবা কেটে সেকশন করে দেখবা একদম স্মুথ, কোনো ধরনের গ্রুপিং নাই, কিছু নাই, একদম স্মুথ। এইটা আবার আছে 6 ধরনের: সিলিন্ডার বোর, চক বোর, প্যারাডক্স, ব্রিজ লোডার, মাজেল লোডার, কান্ট্রিমেট। এগুলো একেবারেই মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউতে আসে। দিস হুইজ আর শর্টগান। তো তুমি শর্টগানের নাম না জানলে তো রাইফেলের মধ্যে পিস্তল, রিভলভারকেও থ্রু দিয়ে দিবা। সো এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এগুলো আমাদের লাগবে। এগুলো হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মানে নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, এগুলা অনেক মানে সফিস্টিকেটেড ইস্যু। এগুলো সহজে তুমি দেখা যাবে একটা শটগানের একটা কোড নাম্বার দিয়ে তুমি বলতে পারবে এটা কোন দেশে, কোন মেকানিজমে, কোন জায়গায় এটা বানানো হয়েছে। ঠিক আছে স্যার হ্যাঁ, বলো। স্যার স্যার এখানে তো মানে কন্ডিশন অফ দ্য ব্যারেলের উপরে এটা 2 টাইপ বলতেছেন, ঠিক না? তো স্যার এখানে শটগানটা বলতেছেন স্যার স্মুথ বোর্ড, মানে ব্যারেলটা হ্যাঁ, স্মুথ হবে, ওই কিন্তু তো স্যার মানে যেটা ব্যারেলের রাইফেল ভিতরের স্যার। অংশটা। এখন আসো জি তুমি স্যার। বলো, তাহলে তাহলে স্যার ওই যে রাইফেল উইপন গুলো কেমন, এগুলো জি স্যার। বাহ, ওগুলোর ভিতরে একটু গ্রুপিং থাকে, উঁচা নিচা করা থাকে, স্পাইরাল করা থাকে। ওটা একটু পরে রাইফেল কি এটা আমি বললে বুঝবা। ঠিক আছে, একটু পরে যখন আমরা রাইফেলটা জি বলবো স্যার। তখন বুঝবা যে রাইফেল স্যার এরকম না। এই এই জন্য আমি এটা আগে বলতে চাচ্ছি না। তাইলে আমরা এতটুকু জানি ক্লাসিফিকেশন অংশে রাইফেল গুলোর ভিতরে নিশ্চয়ই স্মুথ না, রাফ এবং উঁচা নিচা কিছু আছে। আর শটগানের ভিতরে নিশ্চয়ই স্মুথ। শেষ। এখন আসো অ্যাকর্ডিং টু ফায়ারিং অ্যাকশন, এটার উপর ভিত্তি করে আবার 4 ধরনের ক্লাসিফিকেশন আছে। এটাও এমসিকিউতে আসে। এগুলো ভালো করে মাথায় রাখবে, এগুলা জানা জাস্ট মুখস্থ করবে। এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন, তারা বিভিন্ন অ্যাকশনের বিভিন্ন বানায়। যেই দেশ যেই প্রযুক্তি ইউজ করে সেই দেশ এখন তত বেশি প্রভাবশালী। যাদের যত বেশি প্রমাণ ভিন্ন ভিন্ন অ্যাকশনের উপর বেসিস করে তারা উইপন বানাচ্ছে, এক এক দেশ বুঝতেও পারতেছে না সে কি মারতেছে, ধ্বংস হয়ে যাচ্ছে সব। এই জন্য কিন্তু মানে এই যে আজকে তোমার মরণাস্ত্র, এই অস্ত্র, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক বোমা, এগুলো কিন্তু এমনি এমনি হচ্ছে না, এই যে গবেষণা করে করে বেরোচ্ছে। ওয়ান বোল্ট অ্যাকশন, আন্ডার বোল্ট অ্যাকশন, লিভার অ্যাকশন, এগুলো তোমার জাস্ট নামগুলো পড়ে, এগুলা বিভিন্ন হাজার হাজার বিভিন্ন ধরনের কি এখানে মেকানিজম আছে, আমাদের জাস্ট নামগুলো জানলে হবে। এগুলো সব বইয়েও ছবি নাই। এটা একটু ইম্পর্টেন্ট, এটাই রিটেনে বেশি আসে এবং এটা এমসিকিউতে আসে এবং ভাইভাতে বেশি স্যার এটা জিজ্ঞেস করে, কারণ এটা একটু আমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, স্যার এটাই জিজ্ঞেস করে। অ্যাকর্ডিং টু ভেলোসিটি, রাইফেল ফায়ার আর্ম গুলো কয় ধরনের? রাইফেল উইপন গুলো আবার একটু ভেলোসিটির উপর নির্ভর করে আলাদা আছে। একটা হচ্ছে লো ভেলোসিটি, মিডিয়াম ভেলোসিটি, হাই ভেলোসিটি, ভেরি হাই ভেলোসিটি। এগুলো হচ্ছে তোমার স্যারা জিজ্ঞেস করে যে লো ভেলোসিটি কতটুকু পর্যন্ত, স্যার এটার স্পিড হলো আপ টু 360 মিটার পার সেকেন্ড। মিডিয়াম ভেলোসিটি কত? 360 থেকে স্যার 7550। হাই ভেলোসিটি কত? স্যার 750 থেকে 1260। ভেরি হাই ভেলোসিটি হচ্ছে এই 1260 মিটার পার সেকেন্ডের উপরে যেগুলি স্পিডি রাইফেল, এগুলা। এটা একটু স্যারদের প্রিয় কোয়েশ্চেন, বাকিগুলো অনেক সময় আমাদেরও মনে থাকে না এবং এমসিকিউতে বেশি আসে, একটা কিন্তু আমরা ভাইভাতে একটু বেশি জিজ্ঞেস করি। এই রেঞ্জটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এতটুকু পর্যন্ত আমরা যেটা জানলাম ক্লাসিফিকেশন অফ দ্য ফায়ার আর্মস। এটার এমসিকিউতে আসে, আমি বারবার বলতেছি, আমরা যেহেতু তোমাদেরকে প্রেসার দিচ্ছি না, আমরা তোমাদের সাথে ডিসকাস করছি। তোমাদের সামনে জানুয়ারির লাস্ট উইকে হয়তো দেখা যাবে প্রপ হতে পারে, দেখা যাবে এগুলা পড়াশোনা চালিয়ে যাওয়া লাগতেছে, মাঝে এগুলা আস্তে আস্তে ডিসকাসের মধ্যে রাখলে, টাচে রাখলে, পরবর্তীতে যখন তুমি ধুমায় পড়বা তখন মনে থাকবে। এই জন্য আমরা বলি যে ক্লাস করতে হবে। ক্লাস করলে তোমার কোথায় কোথায় কিভাবে বলতেছি, কিভাবে জিজ্ঞেস করতেছি, এগুলো একটু জানলে ভালো হবে। হ্যাঁ, আমি তো তোমাকে এখন জিজ্ঞেস করতে পারি এটা বলো, তোমার মাথা তো এত শার্প না যে তুমি এটা টাস করে ধরে ফেলবে, আর এটা এখন মুখস্থ করলে একটু পরে ভুলে যাবে। এখন আসো এই যে কথাটা প্রশ্ন করছে যে স্যার রাইফেল আর্ম ফায়ার আর্ম তো বললেন একদম, শর্টগান গুলো স্মুথ বোর বলছেন, তাহলে স্যার রাইফেলের ভিতরে কি সমস্যা? এখন আসো হোয়াট ইজ রাইফেলের ভিতরে, প্রথম আনসার হলো স্যার রাইফেল কেন, রাইফেলের ভিতরে রাইফেলিং করা থাকে। আনসার একটা পেয়ে গেলাম।
তোমার আনসার আশা করি একটা পেয়ে গেল যে স্যার রাইফেলগুলো কেমন। রাইফেলগুলোর ভিতরে স্যার রাইফেলিং করা থাকে এক নাম্বার, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে রাইফেলের ভিতরে রাইফেলিং করা থাকে। নাম্বার 2 বলতে পারো যে স্যার রাইফেলিং জিনিসটা কেমন। রাইফেলিং মিন্স গ্রুপিং মানে খাস কাটা, ঠিক আছে, গ্রুপ করা, খাত করা। কোথায়? ইনার সারফেসে। কিসের ইনার সারফেস? স্যার নলের ভিতরে ব্যারেল। এবং এইগুলা স্যার গ্রুপগুলো কিভাবে থাকবে? স্যার গ্রুপগুলো হচ্ছে প্যারালালি যাবে এবং টুইস্টেড থাকবে স্পাইরালি। কোত্থেকে কোথায়? ব্রিজ থেকে মাজেল পর্যন্ত। তুমি বলতে পারো স্যার হোয়াট ইজ ব্রিজ এন্ড হোয়াট ইজ মাজেল? একটা বন্দুকের নলের লাস্ট মাথা যেটা দিয়ে বুলেট বের হয়ে যায়, টার্মিনাল এন্ড অফ দা ব্যারেল, সেটার নাম স্যার মাজেল। তাইলে একটা বন্দুকের নলের শেষ মাথার নাম হলো মাজেল, আর পিছনের যে মাথাটা এইটার নাম হচ্ছে স্যার ব্রিজ, ঠিক আছে। তাহলে এই যে ব্রিজ টু মাজেল, অর্থাৎ একটা বন্দুকের নলের পিছন অংশ থেকে মাথা পর্যন্ত এই ব্রিজ, পিছনের অংশ, টার্মিনালের নাম মাজেল। তো এই যে বন্দুকের নলের ভিতরে আমাদের কি করা থাকবে? গ্রুপ খাস কাটা থাকবে, খাত করে করে দেওয়া হবে। এবং এই গ্রুপগুলো একটা একটার অপোজিটে থাকবে, প্যারালালি, সমান্তরালে, টুইস্টেড, স্পাইরালি। এই 3-4টা কথা বললেই রাইফেলিং শেষ, না হলে কিন্তু হবে না। আর স্যার বলতে পারো শর্টগানে কেমন স্মুথ, ওখানে কিছু না, একটা ফাফানো, ঠিক আছে। তুমি বলতে পারো যে এটা একটু দেখান আমাদেরকে। আচ্ছা আমি একটু দেখি এই ছবিটা দেখাইতে পারে কিনা। এটা দেখাইতে পারলে তোমরা আশা করি বুঝবা ভালো। এই যে এখানে একটু দেখতে পারো কিনা দেখো তো, এটা কি দেখা যাচ্ছে ছবিটা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? ওকে ফাইন। তুমি এখানে এটা হচ্ছে একটা বন্দুকের ফাফানল, নিচের অংশটা হলো ফাফানল, ওখান থেকে একটা মাঝখানে ক্রস সেকশন করে উপরে দেখাচ্ছে। দেখো বন্দুকের ভিতরে তুমি দেখবা, নলের ভিতরে দেখলেই দেখো একটা ফাফানলকে কি করছে, ওরা কাটছে। ওই যে যেগুলো খাত করে ফেলছে, গর্ত হতে, এগুলোর নাম কি? গ্রুপ। আর যেগুলো উঁচু 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 রেখে দিছে, এগুলোর নাম কি? ল্যান্ড। এবং তুমি দেখো গ্রুপগুলো একটা একটার অপোজিটে, সমান্তরালে, একটা একটার অপোজিটে। এবং নিচের ছবিতে দেখা যাচ্ছে, দেখো এই গ্রুপগুলো একটু কেমন স্ট্রেট না, স্পাইরালি, দেখছো? টুইস্টেড, একটু বাঁকানো মনে হচ্ছে না? লম্বা লম্বা দাগগুলো, জি স্যার। স্পাইরাল, ঠিক আছে। তাহলে একটা রাইফেল ফায়ার আর্মের ভিতরে তার ব্যারেলের ভিতর কি করা থাকে? স্যার ব্যারেলের ভিতরে রাইফেলিং করা থাকে। হোয়াট ইজ রাইফেলিং? স্যার ইট মিন্স গ্রুপিং। গ্রুপিং কি? এই যে দেখাচ্ছি, গর্ত করা। এই গ্রুপিং গুলো একটা একটার অপোজিটে থাকে এবং এরা স্পাইরালি যায়, টুইস্টেড। এবার তুমি বলতে পারো এই ছবিতে ক্যালিবার নামে একটা কথা। তাহলে এখানে স্যাররা কিন্তু জিজ্ঞেস করে, আচ্ছা গ্রুপ কোনটা? স্যার যেটা গর্তওয়ালা অংশটা। আর ল্যান্ড কোনটা? ল্যান্ড হচ্ছে স্যার যেটা এলিভেটেড পোরশনটা। এখন তুমি বলো তো এখানে এই যে তোমার একটা ব্যারেল, আচ্ছা এটা আমরা একটু পরে বলবো, এতটুকু জানলেই তোমার এই ছবিতে হচ্ছে। ওকে ফাইন। এই ছবিটা একটু তুমি খেয়াল করো। এই ছবিতে যদি একটু উল্টা হয়ে আছে, এই ছবিটাতে তুমি একটু খেয়াল করো, এখানে একটা শব্দ আছে ব্রিজ। দেখো তো ব্রিজটা দেখা যাচ্ছে না? যাচ্ছে স্যার। যাচ্ছে। ব্রিজের পর একটা মাজেল কথা লেখা আছে, মাজেলটাকে দেখা যাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। মাজেল হচ্ছে একেবারে বন্দুকের নলের টার্মিনাল পয়েন্ট, আর ব্রিজটা হচ্ছে বন্দুকের ব্যারেল, যেটা ওটার যে দেখো লাস্ট পয়েন্ট ব্রিজ। তাহলে এই ব্রিজ থেকে মাজেল এন্ড পর্যন্ত এই এতটুকু অংশের নাম ব্যারেল। এবং এই ব্যারেলের ভিতরে তুমি দেখো রাইফেলিং এর আইডেন্টিফিকেশন অংশটা দেখছো, একটু কিছু লাইন এবং স্পাইরাল। স্পাইরালি টুইস্টেড। তাহলে দিস ইজ কল্ড রাইফেল ফায়ারআর্ম। আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হলো যে রাইফেলে স্মুথ হয় না, ব্যারেলটা একটু রাইফেলিং করা থাকে, অর্থাৎ গ্রুপিং করা থাকে, এগুলো স্পাইরালি টুইস্টেড ভাবে যায়। ওকে, ওকে ফাইন। তাহলে আমরা একটু এবার চলে আসি আমাদের স্ক্রিন শেয়ারিং এ। কি এটা দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না মনে হয়।
ওকে, আমরা ছবিটা দেখাচ্ছি। এখন আমরা আবার আমাদের আগের যে স্লাইড এটাতে চলে যাই। ওকে, আমার স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে তো না? জি স্যার। যাচ্ছে স্যার। তাহলে আমরা অলরেডি রাইফেলিং জিনিসটা বুঝে ফেলছি। কোনো কনফিউশন আছে? নো স্যার। এখন আসো, পরীক্ষায় প্রায় সময় আসে হোয়াট ইজ রাইফেলিং, হোয়াট ইজ রাইফেলিং, হোয়াট ইজ রাইফেলিং। এমসিকিউতে আসে না, সরি, ওসপিতে যখন একটা রাইফেল ফায়ারআর্ম দিবে লিখবে পরের কোয়েশ্চেন রাইফেলিং, হোয়াট ইজ রাইফেলিং, ইম্পর্টেন্স অফ ইট। এন্ড তুমি বলতে পারো যে স্যার এটা স্মুথ বোরের মতো, শটগানের মতো স্মুথ হইলে সমস্যা কি? এগুলো হচ্ছে এক একটা প্রযুক্তি। তারা দেখছে স্মুথের চেয়ে যদি একটু এরকম খাস কাটা করে দিই, গ্রুপ করে দিই, স্পাইরাল করে দিই, কিছু সুবিধা পাওয়া যাচ্ছে। যেই দেশ বেশি প্রযুক্তি ইউজ করতেছে তারা দেখা যাচ্ছে ড্যামেজ বেশি করতেছে। নাও উই হ্যাভ টু নো দ্য ইম্পর্টেন্স। তো ইম্পর্টেন্সের আগে আমরা ভাইবেতে কতগুলো জলা জিজ্ঞেস করে একটু দেখো। গ্রুপস গুলো কি রকম সংখ্যা থাকে? এভারেজে 2 থেকে বলা যায় এভারেজে 6 থাকে। এটা কিন্তু সারা জিজ্ঞেস করে। আচ্ছা, তুমি যে বলছো গ্রুপিং করা, গ্রুপ এভারেজে কয়টা থাকে স্যার? কমনলি 6 ইন নাম্বার, 6টা গ্রুপ করা থাকে। অনেক সময় স্যার আরো বেশি থাকতে পারে, এমনকি 2 থেকে 20-এর চেয়েও বেশি থাকতে পারে, 2 টু মোর দেন 20ও হতে পারে। যত বেশি বড় রাইফেল তার গ্রুপ বেশি, তার ইফেক্ট বেশি। এমনি কমনলি স্যার 6। এরপর বলা হচ্ছে ল্যান্ড কোনটা, অলরেডি ছবিতে আমরা দেখা ফেলছি যে প্রজেক্টিন যেগুলো রিচ থাকে অর্থাৎ উঁচু উঁচু অংশগুলোর নাম হচ্ছে স্যার গ্রুপের মাঝখানে মাঝখানে উঁচু উঁচু অংশের নাম স্যার ল্যান্ড। বলতে পারে যে রাইফেলিংটা কি দিয়ে করে? একটা ব্রোচ নামে একটা মেশিন আছে, এটা দিয়ে করা হয়। ঠিক আছে, এতটুকু জানলেই তোমার হয়ে যাবে। এখন আসো যেটা বারবার বাইবেতে জিজ্ঞেস করে, রিটেনে আসে, এমসি ওসপিতে আসে, বারবার, এটা ছাড়া পাস হবে না। হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ইট, যে এটা কেন করতেছি আমরা, এর সুবিধাটা কোথায়? 1 নাম্বার বলা হচ্ছে রাইফেলিং যদি করে ফেলা হয়, রাইফেলিং করে দিলে বুলেট যখন বের হবে এই নলটা দিয়ে হবে, এটা ঘুরবে, ওই যে টুইস্টেড স্পাইরালি, তো এটা ঘুরে ঘুরে বের হবে, তাহলে একটা স্পিনিং ইফেক্ট পড়বে। তোমরা দেখো না ক্রিকেটের মধ্যে একটা স্পিন বোলার করে, বল স্পিড কিন্তু স্যার বলো স্যার এর আগের স্লাইডটা একটু দিবেন? এটা। আচ্ছা, এটা হচ্ছে তোমার রাইফেলিং এর ব্যাপার যেটা ছিল এটা। তো এখানে আমরা অলরেডি বলে ফেলছি গ্রুপ কি, ল্যান্ড কি, কয়টা সংখ্যার গ্রুপ থাকে, আর কি মেশিন দিয়ে এটা তৈরি করা হয়, দ্যাট ইজ কল্ড রাইফেলিং। এটস এনাফ। এখন আসি ইম্পর্টেন্স কি। 1 নাম্বার, আমরা ক্রিকেটের মধ্যে দেখি যে আস্তে আস্তে বল করে কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে, কেস হয়ে যাচ্ছে, রান নিতে পারতেছে না কেন? স্পিনিং এর মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। স্পিনিং করতে পারলেই টার্ন করে, মাটিতে পড়লে এটা টার্ন করে এবং ব্যাটসম্যান পাজল হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে রাইফেলিং করলেও বুলেট যদি স্পিনিং ঘুরে 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 যদি বুলেটটা যায় স্ট্রেটলি না, মানে মানে কোনো ধরনের স্পিনিং না হয়ে না গেলে, তারা বলতেছে স্পিনিং হয়ে গেলে সুবিধা পাওয়া যাচ্ছে, তখন তারা শুরু করলে রাইফেলিং করা, তাহলে এটা স্পিনিং একটা ইফেক্ট পাবে, ঘুরে ঘুরে যাবে। ফলে কি হবে? গ্রেটার পাওয়ার অফ পেনিট্রেশন লাগার সাথে সাথে একদম মানে ডিভাস্টেটিং করে ঢুকে যাবে বডিতে যেখানেই লাগবে টার্গেটের সাথে সাথে স্পিডই ঢুকে যাবে এটা। তাহলে তোমার টার্গেটকে যদি তুমি দ্রুত ড্যামেজ করতে পারো, ভেরি নাইস, তাহলে তো তুমি এটা এমনিই করবা। এটা হচ্ছে তারা আস্তে আস্তে প্রযুক্তিগুলো ডেভেলপ করছে, গ্রেটার পাওয়ার অফ পেনিট্রেশন। নাম্বার 3, ট্র্যাজেক্টরি অর্থাৎ স্ট্রেট কোর্স। তুমি তোমার টার্গেট ফিক্স করার পরে বুলেট মারছো, হ্যাঁ এটা না, এটা দেখা গেছে অন্যদিকে টার্গেটকে পাস করে চলে গেছে। কেন? ওই যে তুমি যখন একটা বুলেট ছাড়বা, আমরা বলছি এই বুলেটটা টার্গেটকে ধরা পর্যন্ত মাঝখানে বাতাসের গতিবেগ আছে, বিভিন্ন অবজেক্টে বাধা পাওয়ার ব্যাপার আছে, এর ধাক্কা ধাক্কা খায় এটা হয়তো টার্গেটের বাইরে চলে যেতে পারে। এই জন্য এই স্পিনিং ইফেক্টটা যখন তুমি করবা রাইফেলিং এর কারণে দেখা যাবে এটা ডাইরেক্ট সোজাসুজি যাবে এবং বাতাসের গতিবেগ বা এদের বাধা দাদা ক্রস করে তোমার টার্গেটকে সে মানে টাচ করবে। তাহলে এই 3টা ইম্পর্টেন্স একদম মুখস্থ রাখতে হবে, এটা ছাড়া পাসই হবে না। একটা হলো স্পিনিং ইফেক্ট, গ্রেটার পাওয়ার অফ পেনিট্রেশন, স্ট্রেট ফোর্স, ঠিক আছে, যেটা তোমার কি করবে ভালো মতো টার্গেটকে তোমার ড্যামেজ করবে। ওকে, তাহলে আমরা রাইফেলিং কেন করতেছি দেখো, এবং রাইফেলিং এটা একটা উন্নত প্রযুক্তি। এখন আসো তুমি কি একটা টার্ম আছে যেটা আমাদের বাইবাতে কাশেম স্যার আসলে এগুলা জিজ্ঞেস করবেই, মৎসুদ্দি স্যার আসলে একটু জিজ্ঞেস করবেই। সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন দেশে তাদের যে উইপন গুলো, ফায়ারআর্ম গুলো, এগুলোর কিন্তু আলাদা একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এদের আলাদা আলাদা নাম আছে। তুমি বলতে পারো স্যার শুধু রাইফেল বললে হয় না? না,
তুমি একটা জিনিস খেয়াল করছো ওখানে রাইফেলের মধ্যে আমি টাইপসে বলছি 0.22 রাইফেল, আমি বলছি হচ্ছে তোমার 1 বোল্ড অ্যাকশন, তারপর আমি বলছি কিছু কিছু যে 1 অটোমেটেড পিস্তল, কিছু কিছু বলছি স্মুথ বোরের মধ্যে সিলিন্ডার বোর, চক বোর, এই যে কথাগুলো। আবার বিভিন্ন পিস্তল, বন্দুক, রাইফেলের মধ্যে তুমি দেখবা একটা পয়েন্ট দিয়ে দিয়ে 0.22 ব্যারেল, 0.33 ব্যারেল, 0.1 ব্যারেল, এই যে এরকম মানে সংখ্যা দিয়ে দিয়ে বলা হচ্ছে এদের নাম। প্রশ্ন এসে যায় যে এই কোডগুলার মানে কি, বা এই রাইফেলের এইটার মানে কি। অর্থাৎ বিভিন্ন দেশ তাদের যে নিজস্ব প্রযুক্তি ইউজ করে তাদের যে উইপেন গুলো বানায়, তারা তারা করছে কি, তারা হচ্ছে নামকরণ গুলা করছে হলো এই যে বন্দুকের নল যেটা আছে, ব্যারেল যেটা আছে, এই ব্যারেলের ভিতরের যে বোর অর্থাৎ ফাঁপা জায়গাটা, এই ফাঁপা জায়গাটা তারা মাপছে, মেজারমেন্ট করছে, এটাকে বলা হয় ক্যালিবার অর গজ। তাহলে হোয়াট ইজ ক্যালিবার? ক্যালিবার মানে হচ্ছে একটা ব্যারেলের ভিতরের যে বোর অংশটা আছে, নলের ফাঁপার অংশ, ফাঁপা অংশটা কতটুকু ডায়ামিটার, এটা তারা মাপছে। এই মাপাটার নাম মেজারমেন্ট অফ ক্যালিবার। এই ক্যালিবার কতটুকু এটা, বা এটার গজ কতটুকু, এটার উপর নির্ভর করে বিভিন্ন ফায়ার আর্মের নামকরণ পর্যন্ত হয়। 0.22 বোর, 12 বোর, 16 বোর, এভাবে বিভিন্ন ধরনের বোরের নামকরণ তারা করছে। এখন আমরা একটু দেখি যে কিভাবে তোমার রাইফেল ফায়ার আর্ম গুলো মেজারমেন্ট করে। তুমি বলতে পারো যে স্যার রাইফেলিং তো আপনি বলছেন ল্যান্ড আছে, গ্রুপিং করা আছে, তাহলে ওটা তো কিছু জায়গা গর্ত গর্ত, কিছু জায়গা উঁচা উঁচা, তাহলে এরা মাপবে কেমনে? এটা একটু ফেলাসি থেকে যায়। আর শর্ট গানে তো আমি নিজে বলতেছি এটা স্মুথ বোর, ভিতরের মধ্যে একদম ফাফা স্মুথ, এটা তো তুমি বলতে পারো স্যার এখানে তো উঁচা নিচে না, এটা মনে একভাবে মাপলেই হয়ে যায়। ওকে ফাইন, এটা পরীক্ষা বেশি জিজ্ঞেস করা হয়, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে ফাইন, আমরা একটু দেখি রাইফেল ফায়ার আর্ম গুলো কিভাবে মেজারমেন্ট করা হয়। এখানে তুমি সেকেন্ড লাইনে দেখো লেখা আছে দ্য ডাইমেনশন অফ দ্য রাইফেল উইপেন। রাইফেল উইপেন যা যা আছে, পিস্তল, রিভলভার, অটোমেটিক পিস্তল, ইটসেলফ রাইফেল, এদের ভিতরের যে ক্যালিবার বা ব্যারেলের ভিতরের ক্যালিবার, এটা বলা হচ্ছে তারা কিভাবে মাপে? অপোজিট ল্যান্ড টু ল্যান্ড। কিভাবে মাপে? অপোজিট ল্যান্ড টু ল্যান্ড, গ্রুপ টু গ্রুপ মাপে না, অপোজিট ল্যান্ড টু ল্যান্ড। তুমি বলতে পারো স্যার এটা কিরকম? এই যে তোমাদের একটা ছবি দেখাই, আমি তোমাদের একটু ছবি দেখাচ্ছি, ছবিটা দেখাইলে হয়তো তোমরা আরো ভালো বুঝতে পারবা। এটা তো আসতেছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ারিংটা দিচ্ছি আমি, তোমরা নিশ্চয়ই স্ক্রিন শেয়ারিং এ দেখতে পাচ্ছ। ইমেলটা কেটে দিলাম নাকি? এটা দেখতে পাচ্ছ ছবিটা? জি স্যার। জি স্যার। এইখানে তুমি দেখো ক্যালিবার বলে একটা আইডেন্টিফিকেশন আছে, দেখছো? জি স্যার। জি স্যার, ক্যালিবারটা তারা দেখছি। কতটুকু দেখাচ্ছে? ক্যালিবারটা তারা দেখাচ্ছে ল্যান্ড টু ল্যান্ড। ল্যান্ড টু ল্যান্ড। ভেরি নাইস। এইভাবে হচ্ছে আমরা স্লাইড ক্যালিপার্স এর মতো একটা যন্ত্র আছে, এখানে আরো অনেকগুলো যন্ত্র তারা ইউজ করে, ওগুলো দিয়ে এটা মাপা হয়। এই ছবিটা দেখানোর জন্য আমি এতক্ষণ স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছিলাম। যে দেখো ক্যালিবারটা মেজার করবো অলওয়েজ ল্যান্ড টু ল্যান্ড, গ্রুপ টু গ্রুপ না। এটা কিন্তু বাইবার খুবই প্রিয় কোয়েশ্চেন, খুব ট্রিকি, এবং এটা আশা করি তোমরা পারবে ইনশাআল্লাহ।
ওকে ফাইন, তাহলে আমরা আবার আমাদের আগের জায়গায় চলে আসি। আচ্ছা, দেখা যাচ্ছে তো না স্লাইডটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, নাইস। তাহলে আমরা বলছি যে ক্যালিবার মেজারমেন্ট গুলো করা হবে রাইফেল ফায়ার আর্মের ক্ষেত্রে অপোজিট লেন টু লেন। এটা পারলে তুমি ভাইবা পাস। এখন আসো শর্টগান কিভাবে করব। স্মুথ বোর বলে আছেন, তাহলে স্মুথ বোরের ক্ষেত্রে একটু সিস্টেম আলাদা। দ্য বোর ইজ মেজার্ড সিমিলারলি আপ টু 1.27 সেন্টিমিটার অর্থাৎ হাফ ইঞ্চি। বলা হচ্ছে শর্টগান অনেক সময় শর্টগানের যে ব্যারেলটা আছে, বোর্ডটা আছে, এটা উপরের মতো মাপা যায়। কতটুকু পর্যন্ত? 1.27 সেন্টিমিটার, অর্থাৎ টার্মিনাল এন্ডের একটা স্মুথ বোর উইপন বা শর্টগানের মাথার দিকে 1.27 সেন্টিমিটার পর্যন্ত আমরা এভাবে মাপতে পারি অনেক সময়। তো তুমি বলতে পারো যে স্যার এত বড় শর্টগানের ব্যারেলে শুধু এতটুকু অংশটা এভাবে মাপলাম, তো বাকি অংশ কিভাবে মাপবো? বাকি অংশটা তো মেজরিটি অংশ, বাকি অংশটাই হচ্ছে মানে আমাদের ভাইবাতে জিজ্ঞেস করে বাকি অংশটা আমরা কিভাবে মেজারমেন্ট করব। তোমরা জাস্ট একটু শুনো, এই জিনিসটা একটু কঠিন মনে হতে পারে আবার সিম্পল। আমরা বলছি দেখো শর্টগানের নামকরণ করা হবে কিন্তু ভিন্নভাবে, আর রাইফেলের নামকরণ হবে আরেকভাবে। তো এখন তুমি বলতে পারো রাইফেলের নামকরণ তো স্যার আপনি যে বললেন ল্যান্ড টু ল্যান্ড মেজার করে নামকরণ যতটুকু সাইজ হবে এতটুকু দিয়ে দিলেন, ঠিক আছে। এখন স্মুথ বোর উইপনের ক্ষেত্রে শর্টগানের ক্ষেত্রে কি রকম? তো এটার ক্ষেত্রে হচ্ছে প্রথম কথা তুমি বলবা যে আমি 1 পাউন্ড পিওর লেড নিব। তো 1 পাউন্ড পিওর লেড যে নিব এটা কত গ্রাম? 1 পাউন্ড পিওর লেডের গ্রাম হচ্ছে 454 গ্রাম, অর্থাৎ আমি 454 গ্রামের পিওর লেডের একটা লেড নিব। লেডে এখান থেকে আমি করব কি একটা ছোট্ট করে, অর্থাৎ আমার তো একটা চোখের আন্দাজ আছে, চোখের আন্দাজে অনুযায়ী আমি মানে একটা ছোট করে হাতের মধ্যে হাতে নিব, ওখান থেকে একটুখানি লেড নিয়ে এই যে ব্যারেলটা আমি দেখতেছি স্মুথ শর্টগানের কতটুকু সাইজ তো আমি নিজে আন্দাজ করে দেখতেছি, অতটুকু করে আমি ছোট ছোট করে একটা বল নিব ওখান থেকে। ওই যে আমরা বলি না এই যে খামি বানাই, খামি থেকে ছোট ছোট করে বল্ব নিয়ে নিয়ে রুটি বানাই, এরকম একটা খামি নিব, সেটা হলো পিওর লেডের। সেই খামির মেজারমেন্ট হচ্ছে 1 পাউন্ড, সেখান থেকে ছোট করে 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 কতগুলা বল বানাবো। বল বানাই, বলগুলো আমি স্মুথ শর্টগানের ভিতরে দেখবো ব্যারেলের ভিতর ঢুকে কিনা। তো দেখা যাচ্ছে একটা মনে করো স্মুথলি ঢুকছে, ঢুকার পরে সেটা ফিক্স হয়ে আছে। মনে রাখবা যেই সাইজের বলটা তুমি আন্দাজ করো ওখানে ব্যারেলে দিছ, যেটা হচ্ছে ওখানে ফিট হবে স্মুথ ব্যারেলের ভিতরে, এই যে লেড বলটার যেই সাইজ, এই সাইজের বাকি অংশ থেকে আরো কতগুলো লেড বল তুমি বানাবো। মনে করো তুমি খামি যেটা বললাম 1 পাউন্ড লেড, সেখান থেকে তুমি ছোট 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 করে 10টা লেড বল বানাইলা। তুমি দেখলা এই লেড বলগুলো একদম ব্যারেলের ভিতরে স্মুথলি ঢুকলো, ফিক্স হয়ে গেল, লুজ হইলে হবে না, বড় হইলেও তো ঢুকবে না, একদম ফিক্সড হইলো, ঢুকলো। তো তুমি গুনে দেখলা কয়টা লেড বল পাইলা? স্যার আমি 1 পাউন্ড থেকে এই সাইজের ব্যারেলে ঢুকে এরকম পাইলাম হচ্ছে 10টা। তাহলে তোমার শটগানের নাম হয়ে যাবে 10 বোর স্মুথ উইপন বা 10 বোর শটগান। তুমি বলতে পারো স্যার এখানে আমি ছোট 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 লেড বল বানাইছি 12টা, এই লেড বল গুলো এখানে ফিক্স হচ্ছে এবং এগুলাই হচ্ছে এখানে ঢুকতেছে। তাহলে স্যার তো তাহলে তোমার লেড কি বলে শটগানের নাম কি হবে? আমার শটগান নাম 12 বোর শটগান। তুমি বলতে পারো যে স্যার আমার এই ব্যারেলটা ছোট বেশি, আমি এখানে 455 গ্রাম থেকে আমি ছোট 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 করে কিছু লেড বল বানাইলাম, এর মধ্যে দেখলাম 16টা সংখ্যা হলো এবং এগুলাই হচ্ছে এখানে ফিক্স হচ্ছে। তাহলে তোমার শটগানের নাম কি? 16 বোর শটগান। কথা বুঝা গেছে? কেউ না বুঝলে আবার বলতেছি। তাহলে রাইফেলেরটা খুব ইজি হয়ে গেছে, কিন্তু আমরা বলতেছি শর্টগানেরটা একটু ডিফারেন্ট। শর্টগানের নামকরণটা কি রকম হয় যে কয়টা লেড বল হলো স্যার সেটার উপরে নামকরণ হয়। নাম্বার 2, এই যে কয়টা লেড বল হলো সেটা কিভাবে তুমি বুঝবা? স্যার আমি 1 পাউন্ড পিওর লেড নিব যেটা অথবা 454 গ্রাম। ওকে ফাইন। এরপর কি করবা? এরপর হচ্ছে স্যার আমি ওই খামি থেকে আমি ছোট 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 করে ব্যারেলের মধ্যে ফিক্স হয় এবং প্রমাণ সাইজের ওখানে যেগুলো ঢুকবে এবং ফিক্সড হবে এরকম সাইজের আমি লেড বল কয়টা হয় দেখবো। আমার এখানে 454 গ্রাম থেকে আমার যদি 10টা লেড বল হয় তাহলে আমার নাম 10 বোর শটগান।
12 সাইজ 12টা যদি সংখ্যা হয় স্যার আমারটার নাম হলো 12 বোর শটগান। আমারটা যদি একটু ব্যারেল ছোট হয় তাহলে আমার সংখ্যাটা বেড়ে যাবে স্যার 16টা হইলো, একই সাইজে 16টা বল হইলো, তাহলে আমার শটগান নাম হলো 16 বোর শটগান। তুমি বলতে পারো স্যার এটা তো হলো নামকরণ করলেন, তো মেজারমেন্ট কতটুকু? এই যে ক্যালিবার কতটুকু? তো আমার ক্যালিবারটা কিভাবে মেজার করব, কারো আইডিয়া আছে বলো তো? আমি তো এখন স্যার লেডের ওটার সাইজটা ভেরি নাইস। তোমার যদি 12টা লেড বল হয় তো 12টার মধ্যে একটা সাইজ মাপলে ওটাই তো ক্যালিবার, কারণ ওটাই তো। ভেরি নাইস। মনে করো একটা আমি মাপলাম স্লাইড ক্যালিভার্স দিয়ে, মনে করো আসছে হলো 19 মিলিমিটার, 19 মিলিমিটার, তাহলে তোমারটার নাম 19 মিলিমিটার 10 বোর শটগান। ওকে ফাইন। অথবা তুমি মনে করো 16টা লেড বল পাইছো, তো একটা লেড বল মাপলেই তো হয়ে যাচ্ছে, একটা লেড বলের পাইলে হলো 10 মিলিমিটার, তুমি বলবা 10 মিলিমিটার 16 বোর শটগান। ওকে, এইভাবে হচ্ছে আমরা শর্টগানের, এটা কিন্তু খুবই প্রিয় কোয়েশ্চেন স্যারদের, মুৎসদ্দিদের এবং হাসানুজ্জামান ভুইয়া এবং হচ্ছে যত ওল্ড স্যার আছেন, বিশেষ করে বয়স্ক স্যার যারা আছেন সিনিয়র, ওরা এগুলো ধরবেই। তাহলে আমরা রাইফেল ফায়ারআর্মের মেজারমেন্ট ক্যালিবার করব হচ্ছে লেন টু লেন, অপোজিট লেন টু লেন। এবারে শর্টগানের ক্ষেত্রে আমরা বলছি যে টার্মিনাল এন্ড পর্যন্ত হচ্ছে অনেক সময় এভাবে করা যায়, কিন্তু এটা এভাবে বলবো না। আমরা বলবো শর্টগানের ক্ষেত্রে স্যার আমরা 1 পাউন্ড পিওর লেড নিব, এটা চেয়ে বলবো যে অথবা 454 গ্রাম লেড নিব। সেখান থেকে হচ্ছে আমরা যেই সাইজের লেড বলটা স্যার ব্যারেলের মধ্যে ফিক্স হবে ওই সাইজের কয়টা হচ্ছে দেখবো। যদি 10টা হয় তার নাম 10 বোর শটগান, যদি 12টা হয় 12 বোর শটগান, 16টা হলে 16 বোর শটগান। এরপর স্যার একটা লেড বল যদি মেজার করি যে 10 মিলিমিটার হলে 10 মিলিমিটার এটা ডায়ামিটার ক্যালিবার। স্যার যদি আমি দেখি যে এটা 16 মিলিমিটার তাহলে স্যার এটা 16 মিলিমিটার এটার ক্যালিবার। দ্যাটস এনাফ। ওকে, বুঝা গেছে? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। ওকে ফাইন। এখন আসো এই যে তোমার এক্সামিন দ্য ইন্টেরিয়র অফ দ্য ব্যারেল, এটা মেজারমেন্ট করে হেলিক্সোমিটার নামে একটা যন্ত্র আছে। হেলিক্সোমিটার দিয়ে আমরা ল্যান্ড টু ল্যান্ড মেজারমেন্টটা করি, আর লেড বলগুলোকে আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে করি। ঠিক আছে, এগুলো খুব বেশি জিজ্ঞেস করা হয় না, এমনি জাস্ট জানার জন্য দিলাম। কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে উপরে যে কথাগুলো বলছে এগুলো পারলে তুমি পাস, না পারলে স্যাররা কিন্তু ওর জায়গা থেকে নড়বে না। তুমি ব্যারেলের মেজারমেন্ট পারো না, তুমি কেন পরীক্ষা দিতে আসছো, কথা আর শেষ নেই। এখানে একটা আমাদের কাশেম স্যার আছেন, কাশেম স্যার আসলে এটা জিজ্ঞেস করেন যে শর্টগানের গজ মানে তো হচ্ছে তোমার কি কি বলছিলাম, গজ মানে ব্যারেল বা ক্যালিবার যেটা বলছিলাম। এটার একটা আমরা মনে করো একটা শর্টগানের তুমি ব্যারেলের ক্যালিবার পাইলা হচ্ছে 10, ঠিক আছে, 10 পাইলা, অথবা 12 সাইজ পাইলা, অথবা 16 পাইলা, অথবা 20টা লেড বল পাইলা। এই যে শর্টগানের যে বাম পাশের অংশটা আছে এটার নাম হচ্ছে 10, মানে হচ্ছে 10 বোর শর্টগান, অর্থাৎ লেড বল কটা হয়েছে 10টা। 12 সংখ্যাটা দিয়ে বোঝা হচ্ছে 12 বোর শর্টগান, 16 দিয়ে বলা হচ্ছে 16 বোর শটগান। তো তুমি তুমি বলছিলে না যে স্যার আমি একটু প্রশ্ন করলাম না যে 10টা লেড বল পাইছো, তাহলে ক্যালিবার কত? তুমি বলছো স্যার একটা লেড বলের মেজারমেন্ট। তো এখানে একটা প্রমাণ সাইজ আছে, কিছু স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল নিয়ম আছে। যদি কোনো একটা শটগানের 10টা লেড বল পাওয়া যায়, অর্থাৎ 10 বোরের শটগানগুলোর একটা লেড বলের মেজারমেন্ট হচ্ছে 19.69 মিলিমিটার। এগুলো ফিক্সড অ্যাপ্রক্সিমেট, এগুলো কিন্তু কাশেম স্যার জিজ্ঞেস করে। আচ্ছা তুমি যে বললা 10 বোর শটগান, তো 10 বোর শটগানের যে লেড বলটা হবে এই লেড বলের মেজারমেন্ট কত জানো? চোখ বন্ধ করে বলে দেবে স্যার 19.69 মিলিমিটার। স্যার বলবে যে আচ্ছা মনে করো তুমি লেড বল থেকে তুমি 12টা পাইলা, তাহলে তোমার যন্ত্রের নাম কি? স্যার 12 বোর শটগান। আচ্ছা 12 বোর শটগানে একটা লেডের মেজারমেন্ট কত হইতে পারে? স্যার 18.52 মিলিমিটার। এরপর তোমাকে বলবো আচ্ছা মনে করো এটা 16 বোর শটগান। আচ্ছা 16 বোর শটগান হলে ক্লিয়ারেন্স দিয়ে একটা লেড বলের মেজারমেন্ট কত হবে? স্যার 16.81 মিলিমিটার। শেষ, এই তিনটা মুখস্থ করলেই হবে। কথা বুঝে গেছে? জি স্যার। আরো কনফিউশন আছে? নাই? ওকে ফাইন। এখন আসো একটা কথা আছে চকিং, আমরা একটা কথা শুনছি রাইফেলিং, এখন একটা শর্ট নোট আসে প্রায় সময়, এটা ভাইভাতে আসে, রিটেনে আসে, চকিং। হোয়াট ইজ চকিং? চকিং বলা হচ্ছে কিছু স্মুথ বোর গান। তো স্মুথ বোর গান মানে কি? শর্ট গান। তো শর্ট গানের ভিতরে ব্যারেল কি রকম থাকার কথা? স্যার এটার নাম স্মুথ থাকবে, আর একটু স্পাইরাল টুইস্টেড থাকলে স্যার এটার নাম কি? এটার নাম হচ্ছে যে স্যার রাইফেল। এখন কথা হচ্ছে কিছু কিছু শর্ট গানের
ব্যারেলের ঠিক টার্মিনাল এন্ডের দিকে, টার্মিনাল এন্ডের মধ্যে তুমি বলতে পারছো টার্মিনাল বলতে আপনি মাথার মধ্যে কতটুকু অংশ, টার্মিনাল এন্ডের অর্থাৎ মাজেল এন্ডের দিকে। তো মাজেল এন্ডের দিকে কতটুকু অংশ বলা হচ্ছে ফিউ সেন্টিমিটার, 7 to 10 সেন্টিমিটার, কিন্তু পরীক্ষা ভাইভাতে জিজ্ঞেস করে। কিছু কিছু শটগানের ব্যারেলের টার্মিনাল এন্ডের দিকে 7 থেকে 10 সেন্টিমিটার একটু কনস্ট্রিক্টেড থাকে, চাপা থাকে, অর্থাৎ পুরা ব্যারেলের ব্রিজ থেকে পিছনের অংশ থেকে টার্মিনাল মাজেল এন্ড পর্যন্ত তো একই সাইজ থাকার কথা, যেহেতু স্মুথ। হঠাৎ করে দেখবে একই সাইজের ব্যারেলটা আস্তে 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 মাজেল এন্ডের দিকে আইসা 7 থেকে 10 সেন্টিমিটার আগে এটা চেপে গেছে, কনস্ট্রিকশন হয়ে গেছে একটু। দিস ইজ কল চকিং। কথা বোঝা গেছে? তাহলে স্মুথ বোর হওয়ার কথা ছিল। কিছু কিছু দেশ দেখলো স্মুথ এবং একই সাইজের ব্যারেল শটগানের চেয়ে তারা একটা প্রযুক্তি নিয়ে আসলো, আচ্ছা আমরা দেখি একটু মাথাটা যদি এসে একটু চেপে দিই, মাথার এন্ডটা যেদিক দিয়ে বুলেটটা বেরোবে এখানে এসে যদি বুলেটটা চেপে যায়, কনস্ট্রিক্ট করে যায়, তাহলে কি কোনো ফজিলত আছে কিনা, কোনো সুবিধা আছে কিনা, সেটার নাম হচ্ছে চকিং। প্রশ্ন আসে চকিং এর তোমার ইম্পর্টেন্সটা কি, বা চকিং এর, এবার আসো চকিং এর ডিগ্রি অফ চকিংটা কি। মানে পুরো ব্যারেল কি পুরাটাই চেপে দিব, তাহলে তো বুলেটই বেরোবে না। তাহলে কি রকম, হয়তো তুমি বলতে পারো যে স্যার আমি একটা কাজ করতে পারি, পুরো ব্যারেলের শেষ মাথায় এসে আমি অর্ধেক চেপে দিলাম, অথবা 4 ভাগের 1 ভাগ চেপে দিলাম, অথবা 4 ভাগের 3 ভাগ চেপে দিলাম। দিস ইজ কল্ড ডিগ্রি অফ চকিং। অর্থাৎ আমি 1/4 কনস্ট্রিকশন করে দিলাম, তাহলে বাকি 4 ভাগের 3 ভাগ খোলা সেখান থেকে সে বেরোবে। অথবা পুরা নল একরকম হয়ে আস্তে আস্তে মাথায় এসে আমি অর্ধেক এটাকে চেপে দিলাম, কনস্ট্রিক্ট করে দিলাম। দিস ইজ কল্ড ডিগ্রি অফ চকিং। ফুল চক হতে পারে, 3/4 হতে পারে, হাফ চক হতে পারে, কোয়ার্টার চক হতে পারে, ট্রু সিলিন্ডার হতে পারে। এগুলো তোমরা জাস্ট রিটেনে আসলে বলবা, ভাইভাতে এগুলো জিজ্ঞেস করা হয় না। তবে কাশেম স্যার আসলে এগুলো জিজ্ঞেস করবে, এগুলো একটু মুখস্থ করতে হবে। যে ফুল চক বলতে কি বোঝায়, 3/4 চক বলতে কি বোঝায়, হাফ চক বলতে কতটুকু ইঞ্চি এবং মিলিমিটার, কোয়ার্টার চক বলতে কি রকম। এই চারটা হচ্ছে কোথাও আসে না, কেউ জিজ্ঞেস করে না, কিন্তু সিনিয়র স্যার আসলে কাশেম স্যার কিন্তু তোমাকে পেছাবে। এই তুমি যে বলছো চকিং, বলো তো ফুল চক হলে কতটুকু মিলিমিটার কনস্ট্রিকশন, বলো তো 3/4 চকিং গুলা কতটুকু কনস্ট্রিকশন করবা নলের মধ্যে, হাফ চক হলে কি রকম তুমি কনস্ট্রিকশন করবা, ট্রু সিলিন্ডার হলে কতটুকু কোনো কনস্ট্রিকশন নাই। তাহলে চকিং মানে হচ্ছে একটা শটগানের ব্যারেলের ঠিক টার্মিনাল এন্ডের একটু 7 থেকে 10 সেন্টিমিটার অংশ গিয়ে স্লাইটলি কনস্ট্রিকশন করে দিবা, এটা নাম চকিং। তুমি বলতে পারো যে এত কাহিনী করার পিছনে যৌক্তিক কারণ কোথায়, অবশ্যই আছে, এটা একটা উপযুক্তি, আমরা একটু দেখবো, সেটাই ভাইভাতে বেশি জিজ্ঞেস করবে। হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ চকিং। 1 নাম্বার, চকিং করে কি লেসেন্স দ্য রেট অফ স্প্রেড অফ শট আফটার ইট লিভস দ্য মাজেল। এখন তোমাকে তো একটা জিনিস বলা হয় নাই যে শটগানটার ভিতরে, আমরা তো বলছি রাইফেলের মধ্যে কি কি আছে, রাইফেলের মধ্যে হচ্ছে আমরা রাইফেল ফায়ার আর্ম বলছি, রাইফেলের মধ্যে আমরা বলছি পিস্তল আছে, রাইফেলের মধ্যে আমরা বলছি রিভলভার আছে, আমরা বলছি মেশিন গান আছে। তোমাকে একটু বলি, রাইফেল গুলার ভিতরে কিন্তু একটা একটা বুলেট থাকে। তুমি একটা শট করবা, একটা বুলেট যাবে, দুইটা শট করবা, সেকেন্ড বুলেট যাবে, একসাথে কিন্তু 10-12টা ছড়াই সিটাই যাবে না। তাহলে ওগুলোর নাম রাইফেল ফায়ার আর্ম, প্রতি টিগার একটা করে যাবে। তুমি একটা কথা শুনছো ডেফিনেটলি তোমরা গ্রামে গঞ্জে, এবং এটা নাম ছড়াগুলি, শুনছো না? ছড়াগুলি মারছে, জালি জালি হয়ে গেছে পিঠ। এই যে ছড়াগুলি, ছড়াগুলি মানে হলো একটা কার্টিজের মধ্যে, অর্থাৎ একটা বক্সের মধ্যে, একটা বুলেটের মধ্যে, একই কথা, একটা বুলেটের মধ্যে কতগুলো ছোট 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 ল্যাডের পিলেট থাকে, ওগুলোর নাম হয়ে যায় তখন পিলেট, ছোট ছোট ল্যাডের কণা। তাহলে অনেক মনে করো 10-15টা অথবা 100টা আমি ছোট 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 ল্যাডের পিলেটকে একটা বক্সের মধ্যে ঢুকাই, এটাকে আবার বুলেটের মতো করে এটা শটগানে ঢুকাই দিলাম। শর্ট করলে কি হবে স্যার? শর্ট করলে এই বুলেটটা বেরোবে, কিন্তু এটা বেরোবার পর এটা ছড়াই যাবে, ছড়াই গিয়ে হচ্ছে 100টা পিলেট সব তোমার গায়ে এসে বিভিন্ন জায়গায় যাত্রা করে দিবে। দিস ইজ কল, কি বলছিলাম, এটাকে বলা হয় ছড়াগুলি। তুমি বলতে পারো যে স্যার আমি শুট করলাম, মাজেল এন্ড বা ব্যারেল দিয়ে আস্তে করে বুলেটটা বেরিলো, বেরিয়ে যদি টার্গেট তো অনেক দূরে, টার্গেটে যাওয়ার আগে যদি এটা ছড়াই যায়, তাহলে তো টার্গেট মরবে না, আশেপাশে মানুষ মরে যাবে, আশেপাশে বাড়ি খাবে সবকিছু। তো এর কাছে যদি 100টা পিলেট থেকে স্যার 5টার গায়ে তার গায়ে টাচ করে, সে তো মরবে না। তাহলে আমরা কি করতে পারি? এই জন্য চার চলে আসছে চকিং। তখন তারা প্রযুক্তি নিয়ে আসলো যে আমরা যদি টার্গেটের আগ পর্যন্ত এই পিলেট গুলোকে জায়গার মধ্যে বেঁধে রাখতে চাই বুলেটের ভিতরে, অর্থাৎ সে টার্গেট টাচ করে এরপর ছড়াবে, অথবা টার্গেট টাচের একটু আগে সেটা ছড়াবে,
অন্তত টার্গেটের কাছাকাছি গিয়ে ছড়াবে, যেন টার্গেটকে পুরোপুরি যাত্রা করে দিতে পারে। তখন তারা করলো হলো, তাহলে আমাদের এমন প্রযুক্তি বের করতে হবে যেন এই পিলেটগুলো মারার সাথে সাথে বন্দুকের থেকে বের হয়ে ছড়ায় না যায়, তাহলে লেসেন দ্য রেট অফ স্প্রেড অফ শট। অর্থাৎ ছোট ছোট পিলেটগুলোকে টার্গেটের আগ পর্যন্ত যদি একসাথে রাখতে চাও, তোমাকে একটু মাজেল এন্ডের দিকে, টার্মিনাল এন্ডের দিকে এসে একটু চেপে দিতে হবে। এটার নাম চকিং। তাহলে চকিং করলে একটু সুবিধা আছে, টার্গেটের জায়গায় বেশি বেশি পিলেট লাগবে, এটা স্প্রেড হবে না তার আগে। নাম্বার 2, ফলে কি হবে, এক্সপ্লোসিভ ফোর্স বেশি হবে, যা একদম মানে উড়ে যাবে, সে ভেলোসিটি বাড়বে, স্পিড বাড়বে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমার চকিং এর জন্য ইম্পর্টেন্স। এগুলো বেশি বেশি বাইবাতে জিজ্ঞেস করা হয়, ও একটা ফায়ার আর্ম ধরলেই তোমার এগুলো জিজ্ঞেস করবে। ঠিক আছে, তাহলে চকিংটা বুঝা গেছে? জি স্যার। আমরা বললাম রাইফেলের মধ্যে হচ্ছে একটা একটা বুলেট বের হবে এবং তার বুলেটের ভিতরে তোমার গ্যাস থাকবে, এগুলা বার্ন হয়ে বডি যা করে দিবে। আর শটগান বলছি আমরা ছড়াগুলি, ছড়াগুলি মানে একটা বুলেটের ভিতরে অনেকগুলো ছোট ছোট পিলেট থাকবে, এটা শর্ট করার সাথে সাথে এগুলো ছড়াই যাবে। এই জন্য আমরা টার্গেট হলো এগুলাকে একটু যেন টার্গেটের গায়ে রাখ পর্যন্ত একসাথে রেখে যেন টার্গেট টাচ করতে পারে, এই জন্য বলা হচ্ছে একটু চকিং করে দেওয়া হবে, একটু ন্যারো করে দেওয়া হবে, কনস্ট্রিকশন করে দেওয়া হবে অল্প একটু অংশ, সেটার নাম হচ্ছে চকিং। এবং এতে এক্সপ্লোসিভ পাওয়ার বেশি পাওয়া যায়, ধ্বংসযজ্ঞ বেশি হয়, স্পিড বেশি হয়। আমরা একটু 10 মিনিটস এর ব্রেক দিচ্ছি, দেন উই উইল স্টার্ট अगेन ইনশাআল্লাহ। কারো কোনো কনফিউশন আছে? বুঝা গেছে? Yes, sir. Yes, sir. জি স্যার। 10 মিনিটস ব্রেক, এখন 12টা বাজতেছে, 12:10 আমরা একটা কোশ্চেন ছিল কোশ্চেন ইয়ার সময় করো, এই রিলেটেড টপিকস। স্যার। হ্যাঁ আচ্ছা বলো তাহলে শুনি। স্যার ইয়ার মধ্যে ওই স্যার চকিং এর সময় স্যার টার্মিনাল এন্ডে এসে স্যার ইয়া হয়ে যায় না, কনস্ট্রিক্টেড হয়ে যায় না, হ্যাঁ ওখানে স্যার লেড বল গুলো মানে কোন মেজারমেন্টে ঢুকানো হয় তাহলে? বুঝি না, লাইট বলগুলো কোন মেজারমেন্টে ঢোকানো হয়? মানে স্যার কনস্ট্রিক্টেড হয়ে যায়, আবার পিছনে গিয়ে ওগুলা তো মানে ইয়া হয়ে যায় মাস্ক এই। না না না, লাইট বলগুলো তো ঢুকানো হয় না, লাইট বল তো শুধু মেজারমেন্ট করার জন্য, মানে আমরা সে মেজারমেন্টের জন্য লাইট বলগুলো ইউজ করি যে, বুঝছো? আর হচ্ছে শটগানের ভিতরে হচ্ছে তোমার যেটা কার্টিস থাকবে একটা, ঠিক আছে, কার্টিসের ভিতরে হচ্ছে তোমার একটা বুলেট তুমি বসাই দিবা। বুলেটটা যখন বসাবো ওটার ভিতরে ছোট ছোট একটা ঢাকনার ভিতরে দেখবা, ওখানে আমি তোমাদের বুলেটের শেপ গুলো দেখাবো, ওটার ভিতরে ছোট 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 পিলেট আছে। কার্টিস যখন পরাবো ওটার ছবি দেখাবো, দেখবা তুমি একটা বক্স, বক্সের ভিতরে ছোট ছোট পিলেট, ওই বক্সটাই তোমার মেজারমেন্ট করা আছে ব্যারেলের সাইজে, ওইভাবে ওখানে সেট করা, এবং ওটার ন্যারো অংশ যতটুকু অতটুকুর সাইজে এটাকে এন্ড করা হয়, এটা এন্ট্রান্স করা হয়। তুমি বলতে পারো, তুমি হয়তো বলতে চাচ্ছ যে স্যার আপনি তো বলছেন ল্যাড বলগুলো একদম ফিক্স হবে, একদম প্রমাণ সাইজ হবে, ওটা তো মেজারমেন্ট করার জন্য, জাস্ট মেজারমেন্টটা নিয়েই তো ল্যাড বল ফেলে দিব, ওই ল্যাড বল দিয়ে তো আর বুলেট বানাবে না, পিলেট বানাবে না। হিসাব বুঝছো কিনা? স্যার আমি মনে করছি স্যার এই ওটাই দিয়ে শুট করা হবে নাকি? ওটা দিয়ে 10টা হয়েছে 10টা দিয়ে 10 বার শুট? না না না, ওটা হচ্ছে যে এটা মেজারমেন্টের একটা কোম্পানির মেজার এভাবে করে থাকে, তারা 1 পাউন্ড লেড নিয়ে ওখান থেকে ছোট ছোট বল করে যে বলটা ফিক্স হয় এরকম 10টা হলে 10 বোর, 16টা হলে 16 বোর, আবার প্রমাণ করতে এটার কতটুকু সাইজ হলে ক্যালিপার্স দিয়ে একটা মাপলে হয়ে যায়। ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে মেজারমেন্টের জন্য। আর তুমি যখন একটা বুলেট তোমার একটা শটগানে ঢুকাবা, তখন হচ্ছে একটা কার্ডিস থাকবে, বক্স, বক্সের ভিতরে অনেকগুলো পিলেট দিবা, এটা ফিক্স করবা, বসাই দিবা, শুট করবা, কার্ডিসটা সহ বের হবে। তোমরা দেখো না বলে যে ঘটনাস্থল থেকে বন্দুকের কিছু ফাফা কার্ডিস বের হয়েছে, কিছু বন্দুকের ছোট অংশ বের হয়েছে, এগুলোকে বলা হয় কার্ডিস প্যাকেট। মানে শুট করলে প্যাকেট গুলো খুলে যাবে, পিলেট গুলো গিয়ে তোমাকে শুট মানে আঘাত করবে। ঠিক আছে, আমরা একটুবার বুলেটের ছবি যদি দেখাতে পারি তখন বুঝবা যে আসলে বিষয়গুলো কিরকম। ক্লিয়ার? স্যার থ্যাংক ইউ স্যার। firearm কি, what is rifling, ইম্পর্টেন্স কি, হোয়াট ইজ চকিং, এটার ইম্পর্টেন্স কি, কিভাবে একটা ক্যালিবার মেজারমেন্ট করা হয়, রাইফেলে কিভাবে ক্যালিবার মেজারমেন্ট করা হয়, তারপরে শটগানে কিভাবে ক্যালিবার মেজারমেন্ট করা হয়, এরপরে আমরা বলছি এদের ইম্পর্টেন্স গুলা কি, হ্যাঁ, এবং আমরা বলছি যে শটগানের নামকরণ গুলা কিভাবে করা হয়, তারপরে এবং 12 বোর 10টা যদি হয় সেটার মেজারমেন্টে কত মিলিমিটার, এরকম একটা কম্পারেটিভ স্টাডিও আমরা করছি। নেক্সট আমরা এবার পরবর্তী বিষয়গুলোতে যাব।
আমরা এখানে ছিলাম ইং পর্যন্ত। এখন আসো, আমরা এতক্ষণ ধরে তোমাদেরকে কি বলছি? আমরা এতক্ষণ ধরে বলছি রাইফেলকে যখন রাইফেলিং করা হয় তখন তার স্পিনিং ইফেক্ট বেড়ে যায়, তার গ্রেটার পেনিট্রেশন ইফেক্ট বেড়ে যায়, তার ভেলোসিটি বেড়ে যায়, এই কথাগুলো আমরা বলছি। এরপর তুমি বলছো, এরপর আরেকটা কথা আমরা বলছি, চকিং এর ক্ষেত্রে যদি আমরা একটু শর্ট গানে যদি চকিং করে দিই, ন্যারো করে দিই, কনস্ট্রিক্ট করে দিই মাঝেলেনটা, টার্মিনাল এন্ডটা, তখনও কিছু এক্সট্রা ইফেক্ট পাচ্ছি। সেটা কি? গ্রেটার পাওয়ার অফ এক্সপ্লোসিভ ফোর্স, তারপর ভেলোসিটি বেশি, এবং সেই পিলেটগুলো স্ট্রেট কোর্স মেনটেন করবে, পিলেটগুলো ছড়াই যাবে না। তুমি বলতে পারো যে রাইফেলিং এরও তো একটা এক্সট্রা সুবিধা আছে, তারপর হচ্ছে চকিং এর এক্সট্রা সুবিধা আছে। এখন কোন একটা মানে ফায়ার আর্মে যদি আমরা দুইটার ইফেক্ট দিয়ে দিই তাহলে কি আরো বেশি স্মার্ট হয় না? বিভিন্ন দেশ তখন তারা এই কাজগুলো শুরু করলো যে একটা উইপনের মধ্যে রাইফেলিং এর ইফেক্টও থাকবে, শর্ট গানের ইফেক্ট যেটা চকিং সেটাও থাকবে। তাহলে তারা মনে করতেছে হয়তো বেটার কোনো ফেসিলিটি পাবো। তখন তারা আলটিমেটলি সেটা করে দেখছে যে ইটস গুড, এবং এরকম কিছু গান তারা বের করছে, সেগুলোর নাম হলো প্যারাডক্স। অর্থাৎ কিছু কিছু শর্টগানে তারা করছে কি, কিছু শর্টগানে তারা মাঝেল্যান্ডে এসে রাইফেলিং করে দিছে, ফলে শর্টগানের যে ইফেক্টটা আছে সেটাও পাচ্ছে, অর্থাৎ স্মুথ হওয়ার কারণে যে ইফেক্ট সেটা পাচ্ছে, আবার রাইফেলের ইফেক্টও একটু পাচ্ছে। তাহলে একটা শর্টগানকে শর্টগানের পাশাপাশি রাইফেলের ইফেক্টও দেওয়ার জন্য তারা এবার কি করলো, নতুন প্রযুক্তি আনলো যে এবার এটার মাথাটাকে সকিং না করে এটার মাথাটাকে একটু রাইফেলিং করে দিই। এটার নাম হয়ে গেছে প্যারাডক্স গান। একটা শর্টগানের ইফেক্টও পাইলো, সাথে তোমার রাইফেলিং এর ইফেক্টও পাইলো, দেখা গেছে এটা একটু বেটার ইফেক্ট হচ্ছে, সেটার নাম হয়ে গেছে প্যারাডক্স গান। এটা শর্ট নোটে আসবে আসবে আসবে, 1 মার্কের জন্য এটা রিটার্ন আসবে এবং অস্পিতেও আসবে। এটা অস্পিতে তুমি প্রশ্ন ঘাটলেই দেখবে হোয়াট ইজ প্যারাডক্স গান, যে সমস্ত শর্টগানের টার্মিনাল এন্ডের মাঝের এন্ডের দিকে স্মল অংশ রাইফেলিং করা থাকে সেটার নাম প্যারাডক্স গান। এই হচ্ছে, এই লেখাগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল যখন একটা রাইফেলের ছবি আঁকবো তখন এই লেখাগুলো পাশে লিখতে হবে। একটা রাইফেলের কি কি কাজ, কি কি পার্টস, রাইফেলের ভিতরে কি কি অংশ আছে, এগুলো আসলে হাতে নিয়ে যখন তোমাকে মডেলটা দেখাই দিতে পারতাম, এটার নাম ট্রিগার, এটার নাম মাজেলেন, এটার নাম হচ্ছে ব্যারেল, তখন তুমি বুঝতা ওই কথাগুলো। অর্থাৎ একটা রাইফেলের বর্ণনা এখানে লেখা আছে, এগুলো পরীক্ষা আসে না, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। এই লেখাগুলো রাইফেলের ছবি আঁকলে তোমাকে লিখতে হবে। এগুলো আমরা ছবি দেখাবো, এখন লিখে ফেলে ছবি আঁকবা, এই কথাগুলো লিখতে হবে। এরপর আসতেছে হচ্ছে রিভলভার। রিভলভারও আমরা আমাদের যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে সামনাসামনি রিভলভারের মডেলটা নিব, রিভলভারের মধ্যে রিভলভিং সিলিন্ডারটা দেখাবো, ব্যারেলটা দেখাবো, মাজেলেন দেখাবো, গ্রিপটা দেখাবো, তখন তুমি এই বর্ণনাগুলোই সাথে মিলাই ফেলবা। অর্থাৎ কেউ যদি রিভলভারের পিকচার আঁকো প্র্যাকটিক্যাল খাতায়, তার ডান পাশে লেখার মধ্যে এই লেখাগুলো লিখতে হবে। এরপর হচ্ছে পিস্তল যদি কেউ আঁকো ছবি, তাহলে পিস্তলের মধ্যে দেখতে কেমন, পিস্তলের প্রত্যেকটা শুটে কিভাবে তোমার ইয়া হয়, কোথায় বুলেট গুলো থাকে, এই যে বিস্তারিত মডেলগুলো দেখাই দেখাই পার্ট বলে দিব, সেটা হচ্ছে অটোমেটিক পিস্তল বা পিস্তল। এই পিস্তলের ছবি যখন আঁকবা, যদি কেউ পিস্তলের ছবি আঁকো তাহলে সেই লেখাগুলো লিখবা। এখন আমরা একটু তোমাকে এই কয়েকটা যে 3টা কথা বললাম, পিস্তলের কথা বললাম, রিভলভারের কথা বললাম, আমরা একটু এই ছবিগুলো দেখি তো কিরকম রাইফেল দেখতে। হ্যাঁ, আমরা একটু দেখতে পাই কিনা দেখি। এই এই ছবিটা দেখো তোমরা, এই ছবিটা কি দেখা যাচ্ছে? Yes, sir. দেখা যাচ্ছে। একটু হাতে টাচ করে হয়তো তোমরা জুম করে দেখতে পারো। এখানে দেখা যাচ্ছে ডায়াগ্রাম শোয়িং জেনারেল ক্যারেক্টার অফ এ পিস্তল। এটা হচ্ছে একটা পিস্তল। এটা তোমার সামনে যদি আমার এখন একটা মডেল নিয়ে তোমাকে দেখাতে পারতাম, তাহলে এই ছবিটাই এখন দেখাচ্ছি, যেহেতু আমার কাছে এখন মডেল নিয়ে প্র্যাকটিক্যালের সুযোগ নেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো পিস্তলগুলো দেখতে কেমন। পিস্তলগুলোর ক্ষেত্রে তুমি এখানে, আমি দেখি সিরিয়ালি তোমাকে দেখাচ্ছি, দেখো কার্টিস নেড়ে নেড়ে, এই যে অংশটার নাম বেস অফ ম্যাগাজিন, তাহলে এই অংশটার নাম হলো ম্যাগাজিন। এই যে দেখছো এখানে এখানে সিরিয়ালি কতগুলো কি আছে, এগুলোর নাম হচ্ছে বুলেট। বুলেট 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এখানে যে বুলেট আছে এগুলোর নাম হলো বুলেট। এই বুলেটগুলো যেই একটা বক্সের মধ্যে সাজানো আছে, এই চারপাশের এই বক্সটার নাম হলো ম্যাগাজিন।
তাহলে পিস্তলের মধ্যে বুলেট কোথায় থাকে? ম্যাগাজিনে থাকে। ম্যাগাজিনে। ভেরি নাইস। এই ম্যাগাজিনটা কোথায় ঢুকাই রাখছে দেখো, ম্যাগাজিনটা দেখো এই যে অংশটার ভিতরে, এই অংশটা হচ্ছে হাতে ধরে, তো এই অংশটার নাম কি? গ্রিপ। তাহলে এই অংশটার নাম গ্রিপ। এই গ্রিপের ভিতরে হচ্ছে একটা ম্যাগাজিন থাকে, এই ম্যাগাজিনের মধ্যে সিরিয়ালি কি সাজানো থাকে? বুলেট। বুলেট। কথাগুলো বোঝা গেছে? জি স্যার। জি স্যার। পিস্তল হাতে নিবা, তখন আমি তোমাকে পিস্তল হাতে নিলে বলবো যে আচ্ছা ডেসক্রাইব করো, তুমি পিস্তল ডেসক্রাইব করো, ইজ এ ফায়ারআর্ম মডেল অফ রাইফেল ফায়ারআর্ম কল পিস্তল। ওকে ফাইন, তুমি বলছো এটা মডেল অফ রাইফেল ফায়ারআর্ম কল পিস্তল। আচ্ছা বলো তো এই যে তুমি এই অংশটা, এই অংশের নাম কি? যেটা ধরো এই যে অংশটা তুমি বলো স্যার দিস ইজ কল গ্রিপ। আচ্ছা এই গ্রিপের ভিতর কি আছে? এই গ্রিপের মধ্যে একটা সুইচ থাকে, সুইচটা চিপ দিলেই দেখবে একটা বক্স নেমে যাবে এদিক দিয়ে, এই বক্সটার নাম হলো ম্যাগাজিন। তুমি বলবা স্যার গ্রিপের ভিতর ম্যাগাজিন আছে। আচ্ছা ম্যাগাজিনে কি থাকবে বাবা? স্যার এখানে বুলেট থাকবে। শেষ। এখন আসো এই যে অংশটা, এটার নাম কি? হ্যামার। এটা কখন কাজ করবে? এই যে ট্রিগার যেটা দেখছো, ট্রিগারটা যখন তুমি ক্লিক করবা, ঠিক আছে, ট্রিগারটা ক্লিক করলে এই হ্যামারটা তোমার কি করবে? অ্যাকশন করবে। হ্যাঁ, আমার একটা কল আসছে, আমি একটু একটা সেকেন্ড কলটা অ্যাটেন্ড করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই।